আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। দেখুন, আজকে বিষয়টা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন থেকে আপনার একটা প্রশ্ন আপনার এসেই থাকে, ঠিক আছে? সামনে যে পরীক্ষাগুলো আসতেছে এগুলো তুলনামূলকভাবে একটু মডারেট হবে, এই জন্য এগুলো নিয়ে বিস্তারিত ভালোভাবে আলোচনা করতে হবে। আর যে টপিক নিয়ে যে টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে ওই টপিকটা আমি ছাড়ি না, ওই টপিকটা আমি পড়াই। আপনারা কিন্তু ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো দেখবেন। এখন অনেকে আছেন যে ভর্তি হয়েছেন কিন্তু ক্লাস করতেছেন না, যে এগুলা এত কষ্ট করে কিভাবে পড়বো। দেখুন, আপনি যদি কষ্ট না করেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না, ঠিক আছে? আপনি আপনার মা বাবার স্বপ্ন, সমাজের স্বপ্ন, আপনার কাছের লোকদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে যাতে আপনি চাকরিটা পান। এই জন্য পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই। দেখুন, সর্বপ্রথম আমরা ধ্বনি পরিবর্তনের মধ্যে আমরা আলোচনা করব স্বরলোপ বা সম্প্রকর্ষ নিয়ে আমরা আলোচনা করব। স্বরলোপ এই জিনিসটা কি? স্বর মানে কি? স্বর মানে স্বরবর্ণ, ঠিক আছে? এই স্বরবর্ণ লোপ হয়ে যাবে, মানে বিলুপ্ত হয়ে যাবে, বাদ পড়ে যাবে। এইটার অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। এটা পরীক্ষা আসে যে স্বরলোপের অপর নাম কি? স্বরলোপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। দেখুন, আমরা একটা উদাহরণের সাহায্যে যদি আমরা বলি যে এই যে বস্তি লিখলাম, আরেকটা লিখলাম এই পাশে, এখন কোনটাকে বস্তি বলবো আর কোনটাকে বসতি বলবো? দেখুন, বাংলা উচ্চারণ আপনি সঠিকভাবে না জানলে আপনি কোথাও, যারা আমরা আলেম আছি, আমাদের বাংলা শুদ্ধ উচ্চারণ না হলে কিন্তু আমরা যত আলোচনা করি, যত কথা বলি, আমাদের কথার মধ্যে মাধুর্য তো আসবে না, ঠিক আছে? এটাকে আপনি বসতি বলতে হবে আর এটাকে আপনি বস্তি বলবেন। কেন বসতি বলবো? দেখুন, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে, ঠিক আছে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি থাকে। যেমন যদি আপনি এটা ভাঙান তাহলে কি হবে? ব যোগ অ। বলে বয়ের নিচে হসন্ত কেন দিলেন? বয়ের নিচে হসন্ত এই জন্যই দিলাম কারণ বয়ের সাথে যে একটা স্বরবর্ণ অ আছে, স্বরে অ আছে, সেটা কিন্তু আমি আলাদা করে দিয়েছি। আলাদা করে দেওয়ার কারণেই আমি বয়ের নিচে হসন্ত দিয়েছি। আর যদি আমি বয়ের নিচে হসন্ত না দিই তখন ভাববো বয়ের মধ্যে কি আছে? একটা স্বরেও আছে। তার মানে বয়ের মধ্যে এখানে স্বরেও আছে কিন্তু এখানে বয়ের মধ্যে স্বরেও নাই, আমরা আলাদা করে দিয়েছি। বুঝতে পারলাম? তারপরে দন্তস্ব। দন্তস্ব, এখন এটাতে কি স্বরও আছে কিন্তু আমরা যদি হসন্ত দিয়ে দিই তাহলে স্বরেও নাই। তো যেহেতু স্বরেও নাই, যে আমরা স্বরেওটা এই পাশে লিখে দিব, ঠিক আছে? তারপর ওই পাশে আমরা চলে যাই ত। ত প্লাস রস্বই। এখানে স্বরেও ধরা যাবে না যেহেতু স্বরধ্বনি। আমি এখানে স্বরেও যদি বলেছি, এখানে এই বাকি যে 11টা আছে, 10টা আছে, যে কোনো একটা আসতে পারে। তবে যদি কোনো কিছু মানে ব্যঞ্জন বর্ণের সাথে আকার, একার, রস্বইকে কিছু যদি না থাকে তাহলে অবশ্যই স্বরেও থাকবে। আর যদি রস্বইকার থাকে তাহলে তো অবশ্যই রস্বইকার। আর যদি রস্যুকার থাকে তাহলে তো অবশ্যই কি? রস্যুকার। আর যদি দীর্ঘইকার থাকে তাহলে তো অবশ্যই কি? দীর্ঘই। এইভাবে যুক্ত হবে আর কি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝবেন সামনে। আর রস্যিকে থাকলে থাকবে কি? রস্যই। যদি কিচ্ছু না থাকে তাহলে হবে স্বরেও। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এটার যদি আমরা ভাঙাই তাহলে এটাকে কি হবে? সঠিক উচ্চারণ হবে এটা, মানে ব স তি, ব স তি। আচ্ছা, তাহলে এটাটা কি হবে? আমরা এটাটা এখন এইভাবে দেখছি। তাহলে বর মধ্যে যেহেতু হসন্ত নাই তার মানে এখানে কি আছে? হসন্তকে আমরা স্বরে বসাবো। দন্তস্বরের মধ্যে হসন্ত যেহেতু তার মানে এখানে কি নেই? স্বরবর্ণ নাই। এই জন্য আমরা দন্তস্বরটাকে এইভাবে রেখে দিলাম। আর ত প্লাস রস্বই। তাহলে এটা কি হবে? বস্তি। বস্তি। তার মানে এই যে পরিবর্তন, এখানে কি হয়ে গেছে? স্বরটা লোপ হয়ে গেছে। এখানে স্বরেও ছিল দন্তস্বর মধ্যে, সেটা লোপ হয়ে গেছে। এটাকে স্বরলোপ বলে, এটাকে সম্প্রকর্ষ বলে। পরীক্ষা প্রশ্ন এইভাবে আসবে যে বসতি থেকে বস্তি আসছে, এটা কোন প্রকার ধ্বনি পরিবর্তন? 4টা অপশন থাকবে, যে কোনো একটা থাকবে স্বরলোপ অথবা সম্প্রকর্ষ। তখন আপনি এটাকে আনসার করে দিতে হবে। আশা করি এই সিম্পল আলোচনাটা আপনারা এতটুকু বুঝেছেন। আচ্ছা, তাহলে এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, এইভাবে আমরা পড়তে হবে।
তাহলে সরলোপ নিয়ে আমরা আলোচনা এখন এই করলাম। তো সরলোপ আবার 3 প্রকার, হ্যাঁ। তা আদিস্বর, মধ্যস্বর, অন্তঃস্বর। দেখুন, আদি মানে শুরু, মধ্য মানে মধ্যখানে, আর অন্ত মানে শেষে। মানে শব্দের শুরুতে পরিবর্তন হলে স্বরধ্বনি লোপ হয়ে গেলে তাহলে আদিস্বর, আর মধ্যখানে যদি স্বরধ্বনিটা বিলুপ্ত হয়ে যায় তাহলে এটা মধ্যস্বর, শেষে যদি স্বরধ্বনি বিলুপ্ত হয়ে যায় তাহলে সেটা হচ্ছে যে অন্তঃস্বর। পরীক্ষার মধ্যে এগুলো প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, আমরা একেবারে ধীর গতিতে যাব, ধীর গতিতে যে আমরা এগুলো পড়াশোনা শেষ করব। তাহলে আমরা আদিস্বরের উদাহরণ একটা দিই। যেমন দেখেন, অলাবু, পরীক্ষা আসবে আপনার যে অলাবু থেকে লাবু, তারপর হচ্ছে যে লাউ। পরীক্ষা এভাবে থাকতে পারে যে অলাবু থেকে লাবু, লাবু থেকে লাউ, এটা কোন প্রকার ধ্বনি পরিবর্তন? তখন আপনি বলবেন যে আদিস্বর, মানে আদি স্বরলোপ, আদি স্বরলোপ। ঠিক আছে, এটা হচ্ছে আদি স্বরলোপ, মানে শুরুটা, যে শুরু স্বরটা বাদ পড়ে গেছে। ঠিক আছে, লাউ এখানে স্বরটা ছিল, সেটা বাদ পড়ে গেছে। তো অলাবু থেকে লাউ, এটা পরীক্ষা নাও থাকতে পারে যে অলাবু থেকে লাউ এটা কোন ধ্বনি পরিবর্তন? তাহলে আপনি বলে দিবেন যে আদি স্বরলোপ। ঠিক আছে, তাহলে আদি স্বরলোপ, তারপর হচ্ছে মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তাহলে মধ্য স্বরলোপ যেটা, সেটা আমরা একটু আগে বলেছি, বসতি থেকে বস্তির মধ্যখানে। অন্ত স্বরলোপ আজি থেকে আজ। আমরা বলবো যে আজ আমরা যাব, আজ বলবো, আমরা আজই বলি না, আমরা আজ বলবো। তাহলে আজই এখানে কিন্তু রস্বই আছে। এই যে রস্বইটা কোথায়? এটা কি মধ্যখানে? না, এটা ভাঙলে কিভাবে হবে? দেখুন, আ এ সরেয়ার পরে বরিগার জ, রস্বইকার আছে বিদায় আমরা সরাসরি রস্বই লিখে দিব। তার মানে দেখুন তো, এই যে শেষে স্বরবর্ণ, শেষে স্বরধ্বনি, এই শেষের স্বরধ্বনিটা লোপ হয়ে গেছে, লোপ মানে উদাও হয়ে গেছে। আজি থেকে আজ, এই কোন ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে অন্তঃস্বর লোপ, অন্তঃস্বর লোপ। তার মানে আমাদের পিডিএফ এর মধ্যে সুন্দরভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা বই আলোক, এসে আলোক বই থেকে পিডিএফ আপনাদেরকে আমি দিয়েছি। আপনারা মাথা একেবারে ঠান্ডা করে যদি পড়াগুলো পড়েন, আর যে পড়াগুলো আমি চাকরির জন্য পড়েছিলাম এখানে লাল দাগ দেওয়া আছে, ওই উদাহরণগুলো বেশি বেশি পড়বেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, যেমন এখানে বসতি থেকে বস্তি, জানালা থেকে জানলা। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখবেন। আরেকটা জিনিস যে সরলোপ বা সম্প্রকর্ষ কাকে বলা হয়? সরলোপ মানে যে স্বরধ্বনিটা কি হয়ে যাবে? লোপ হয়ে যাবে, বাদ পড়ে যাবে। এই সরলোপ স্বরাগমের বিপরীত প্রক্রিয়া, পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। এই যে স্বরধ্বনিটা আছে, এই স্বরলোপটা আছে, স্বরলোপ এতক্ষণ যে আমরা পড়লাম, এই স্বরলোপটা কিসের বিপরীত, মানে কার বিপরীত? অথবা স্বরলোপের বিপরীত কি? স্বরাগম। আশা করি এটা বুঝতে পারছেন। কেন বুঝতে পারবেন? যে লোপ মানে বাতিল হয়ে যাওয়া, উদাও হয়ে যাওয়ার। গম মানে আগম, স্বর আকার মানে সরেয়া, তার মানে সরেয়া গম, আগম মানে আগমন, মানে স্বর আগমন মানে স্বরধ্বনি আসবে, আর এটা হচ্ছে স্বরধ্বনি চলে যাবে। এই জন্য স্বরলোপের বিপরীত হচ্ছে কি? স্বরাগম। স্বরলোপের সমার্থক কি, অথবা স্বরলোপের অপর নাম কি? সম্প্রকর্ষ। তাহলে পরীক্ষা এভাবে আসতে পারে, স্বরলোপের বিপরীত কি? স্বরাগম, অথবা সম্প্রকর্ষ এর বিপরীত কি? স্বরাগম। তো এগুলো কিন্তু পিডিএফ এর মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে, এগুলো মুখস্থ করে নেবেন। দেখেন, অলাবু থেকে লাউ, উদ্ধার থেকে ধার। উদ্ধার থেকে ধার পরীক্ষা আসতে পারে যে এভাবে, পরীক্ষা আসতে পারে যে, আসলে পড়াশোনা কিন্তু কঠিন না, আপনি মনোযোগ সহকারে যদি একটু পড়েন তাহলে কিন্তু একেবারে ইজি। দেখুন, উদ্ধার থেকে ধার, এটা কোন ধ্বনি পরিবর্তন? এখন দেখুন, উদ্ধার থেকে ধার একেবারে শুরুতে কি আছে? স্বরধ্বনি আছে, এটা কি? বাদ হয়ে গেছে, এই জন্য আদি স্বরলোপ। এটা উদ্ধার থেকে ধার, পরীক্ষার মধ্যে আসতে পারে যে উদ্ধার থেকে ধার এটা কোন ধ্বনি পরিবর্তন? তাহলে এটা হবে যে আদি স্বরলোপ, আদি স্বরলোপ। এখানে এইভাবে যে উদাহরণগুলো আছে, প্রত্যেকটা উদাহরণ আপনারা মুখস্থ করে নেবেন, কারণ এগুলো পরীক্ষায় আসে। মধ্য স্বরলোপ, এখানে মধ্য স্বরলোপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। ঠিক আছে, আমি এখানে সম্প্রকর্ষ শব্দটা লিখলাম, সম্প্রকর্ষ, এটা পরীক্ষা আসে। তাহলে এই সম্প্রকর্ষের অপর নাম কি? মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ। এই বসতি থেকে বসতি, এটা আর কি এই উদাহরণটা। তাহলে স্বরলোপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ, সম্প্রকর্ষের অপর নাম হচ্ছে মধ্য স্বরলোপ। তাহলে মধ্য স্বরলোপ যেই কথা, এই সম্প্রকর্ষ একই কথা, স্বরলোপ একই কথা। এই তিনটা জিনিস আমরা বুঝে নিব। পরীক্ষা আসতে পারে যে সুবর্ণ থেকে স্বর্ণ এটা কোন ধ্বনি পরিবর্তন? আপনি বলে দিবেন যে মধ্য স্বরলোপ। আবার আছে যে ভগিনী থেকে ভগ্নী,
পরীক্ষা আসতে পারে ভগিনী থেকে ভগ্নী, এটা কোন ধ্বনি পরিবর্তন? মধ্য স্বরলোপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো এভাবে মুখস্থ করবেন যে সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ, মধ্য স্বরলোপ, সুবর্ণ থেকে স্বর্ণ, মধ্য স্বরলোপ, সুবর্ণ থেকে স্বর্ণ, মধ্য স্বরলোপ, ভগিনী থেকে ভগ্নী, মধ্য স্বরলোপ। কেন ভগিনী থেকে বর্ণ? সুবর্ণ, তো সুবর্ণ থেকে স্বর্ণ আসছে, এটা মধ্য স্বরলোপ কেন? কিভাবে মধ্য স্বরলোপ হয়েছে এটা আমরা একটু বুঝি। মধ্য স্বরলোপ মানে মধ্যখান থেকে স্বরটা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। দেখেন সুবর্ণ, সুবর্ণ থেকে এই স্বর্ণ, দন্তস্ব লিখে ফেললাম, ঠিক আছে। দন্তস্ব লেখার কারণে আমরা হসন্তটা দিলাম কেন? এখানে যে রস্যাউটা আছে আমরা রস্যাউটা আলাদা লিখবো, স্বরবর্ণটা লিখবো, ঠিক আছে। সু, এবার বর্ণ, বর্ণের মধ্যে যেহেতু হসন্ত নাই আমরা হসন্ত দিলাম একটা, স্বরেও দিলাম কেন? এখানে আকার ও শিকার কিছু নাই, এই জন্য স্বরে হবে। দেখেন এখানে র্যাপ আছে, র্যাপটা কিন্তু আগে চলে আসে, র্যাপটা আগে দিবেন, তারপর মূর্ধন্য দিবেন, মূর্ধন্য নিচে হসন্ত দিয়ে একটা স্বরেও দিবেন, কেননা যেহেতু এখানে আকার ও শিকের দীর্ঘ কিচ্ছু নেই, এই জন্য না থাকলেই স্বরও দিতে হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এবার স্বর্ণটা কিভাবে হবে? এটা তো সুবর্ণর ভেঙ্গিছি উচ্চারণ, তো স্বর্ণের উচ্চারণটা আমরা কিভাবে করব? দন্ত স্বরের নিচে আমরা কি দিলাম? হসন্ত দিলাম, তারপরে আমরা বর মধ্যে কি দিলাম? হসন্ত দিলাম। এখানে কেন দন্তস্বর পরে আমরা স্বরেও কেন দিলাম না, এই জিনিসটা বুঝেন। দেখুন এখানে দন্তস্বর মধ্যে কি আছে? ব ফলা আছে, ব ফলা মানে ব যুক্ত আছে। তাহলে দন্তস্বর সাথে যেটা ব আছে তার মানে মনে রাখবেন এখানে অন্য স্বরবর্ণ নাই, অর্থাৎ দুটা ব্যঞ্জন ধ্বনি একসাথে আসলে, ব্যঞ্জন বর্ণ একসাথে আসলে সেখানে স্বরবর্ণ থাকে না, ঠিক আছে। প্রথমটা থাকে না, দ্বিতীয়টা থাকে, তাহলে দ্বিতীয়টার মধ্যে স্বরেও আছে। তারপরে আগেরটার মতো মানে মূর্ধন্য রেপ যেটা, তাহলে অন্তঃস্থটা হবে, তারপর হচ্ছে যে মূর্ধন্য হবে, তারপরে হচ্ছে যে স্বরেও হবে। অন্তঃস্থের মধ্যে কি দিতে হবে? হসন্ত দিতে হবে। তাহলে দেখেন এখানে এটা আমরা মধ্য স্বরলোপ আমরা কিভাবে বলবো? এখানে আমাদের এটা কি নেই? মিল নেই, এটা এখানে নাই, বাকি অংশ কিন্তু এখানে আছে, বাকি অংশ কিন্তু এখানে আসে। কথা বুঝতে পারছেন? এতটুকু 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 এতটুকু, তার মানে এই অংশের মধ্যে থেকে কি নাই? এই অংশের মধ্যে থেকে রস্যা উঠাই। এখন হয়তো অনেকের বুঝে আসবে না যে আসলে এগুলো কেমন হচ্ছে। হ্যাঁ, আপনাদের যদি বুঝে না আসে তাহলে আপনাদের আমি সহজার্থে মানে একেবারে সহজ করে দেওয়ার জন্য আপনাদের আমি একটা জিনিস বলতে পারি, সেই জিনিসটা হলো মুখস্থ করে নেবেন যে সুবর্ণ থেকে স্বর্ণ। দেখেন সুবর্ণ থেকে স্বর্ণ এই জিনিসটা কেন বুঝবেন না? এই সু শব্দটা দেখেন, এই সু মানে দন্তস্ব, তারপরে হচ্ছে যে কি রস্যাউ। এই যে রস্যাউটা এটা কি শুরুতে না মাঝখানে? তা বর জন্য আমরা র্যাপ দিলাম, তার মানে শুরুতে না মাঝখানে? মাঝখানে। যেহেতু শব্দের মাঝখানে বলতে শেষ বর্ণটার ভিতরে যতগুলোই থাকুক 100টা বর্ণ থাকলে সেটা মধ্যখানে। তো রস্যাউটা কি শুরুতে না মধ্যখানে? অবশ্যই দন্তস্বর পরে, তার এটা মধ্যখানে পড়ছে, এর জন্য এটা হচ্ছে মধ্য স্বরলোপ। স্বরলোপটা মধ্যখানে কি হয়েছে? লোপ হয়েছে। উদাহরণটা আসলে বেশি কঠিন না, যদি আপনারা বুঝেন একেবারে সহজ। এখন আমরা চলে যাব স্বরাগমের মধ্যে। দেখুন এই ক্লাসটা কিন্তু 2টা ক্লাস লাগবে, এই স্বরধ্বনির মধ্যে 2টা ক্লাস লাগবে। 2টা ক্লাসে আমরা এই ধ্বনি পরিবর্তন শেষ করবো, কারণ আমি যে পিডিএফটা দিয়েছি পিডিএফের মধ্যে দেখবেন যে বিসিএস থেকে শুরু করে সব পরীক্ষার মধ্যে আসে। তবে দুঃখজনক ব্যাপার যে আলোক বইটার মধ্যে যে এনটিএসসি নিবন্ধন থেকে যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো এখানে দেয়নি, কেননা এটা তো আসলে সরকারি চাকরি না, এনটিএসসি তো বেসরকারি, ঠিক আছে। এই জন্য তারা এনটিএসসিকে গণে না, মানে গণে না। আমরা যে চাকরির জন্য পাগল এই চাকরিকে তারা গণে না, যার কারণে এনটিএসসির প্রশ্নগুলো এখানে অ্যাড করে নেয়। আচ্ছা, এবার আমরা স্বরাগম নিয়ে আলোচনা করব। একটু আগে বলেছি যে স্বরলোপ, এই স্বরলোপ এর বিপরীত হচ্ছে কি? স্বরাগম। স্বরাগম এটা হচ্ছে যে স্বরবর্ণটা চলে যাবে, এটা হচ্ছে স্বরবর্ণ আসবে, ঠিক আছে। তাহলে স্বরলোপের বিপরীত স্বরাগম, স্বরাগমের বিপরীত স্বরলোপ। আবার স্বরলোপের সমার্থক কি? সম্পর্কর্ষ, ঠিক আছে। এগুলো আপনারা মুখস্থ রাখতেই হবে। এখন আবার স্বরগম যেটা, এই যে স্বর যে আসবে, স্বরবর্ণ যে আসবে, এটা শুরুতেও আসতে পারে, মধ্যখানে আসতে পারে, শেষেও আসতে পারে। তাহলে আদি স্বরলোপ, আদি স্বরলোপ যেরকম আবার আদি স্বরাগমও আছে। আদি স্বরাগম এও 3 প্রকার। তার হচ্ছে মধ্য স্বরাগম, অন্ত মানে শেষে স্বর আসবে, মানে স্বরবর্ণ শেষে আসবে। তাহলে এই স্বরাগম 3 প্রকার। তাহলে আমরা যদি বলি যে স্কুল পরীক্ষা যদি আসে, স্কুল থেকে স্কুল, তাহলে এটা কোন পরিবর্তন?
এটা কোন ধ্বনি পরিবর্তন? তাহলে স্কুল থেকে স্কুল হচ্ছে আদি স্বরাগম। দেখুন এখানে স্কুল আছে, এখানে স্কুল আছে, কিন্তু শুরুতে একটা কি আসছে? স্বরবর্ণ আসছে, তার মানে আদিতে আসছে। আসার কারণে এটার নাম হচ্ছে আগম, আর যেহেতু স্বর আসছে এই জন্য এটা হচ্ছে স্বরাগম। ঠিক আছে, তাহলে স্কুল থেকে স্কুল এটা হচ্ছে আদি স্বরাগম। এরকমভাবে এখানে অসংখ্য ইয়ে আছে, আপনারগুলো শিখে নেবেন। ঠিক আছে, যেমন স্টেশন থেকে স্টেশন, স্থাবল থেকে আস্থাবল, স্পর্ধা থেকে আস্পর্ধা, এই এখানে তিনটা আছে, তিনোটা আপনারা ভালো করে মুখস্থ নেবেন। পরীক্ষায় এই যদি আদি স্বরগম থেকে পরীক্ষা আসে এই তিনটা থেকে চলে আসবে, এই উদাহরণগুলোর বাইরে পরীক্ষায় আসবে না। আচ্ছা, তাহলে মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ, খুব গুরুত্বপূর্ণ। এখানে লিখে দিচ্ছি যে এই যে মধ্য স্বরাগম, এই মধ্য স্বরাগমের অপর নাম কিন্তু বিপ্রকর্ষ। এটা কিন্তু পিডিএফে আছে একেবারে কালো করে। ঠিক আছে, মধ্য স্বরাগম। আর মধ্য স্বরলোপ, এই মধ্য স্বরলোপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। খুব ভাইটাল, এটা পরীক্ষার মধ্যে আসে। এখানে পিডিএফের মধ্যে দেখবেন কালো বর্ণের ইয়ে করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মধ্য স্বরলোপ মানে কি? রত্ন থেকে রতন, এই উদাহরণটা মধ্য স্বরলোপ। রত্ন থেকে রতন, পরীক্ষা আসতে পারে যে রত্ন থেকে রতন এটা কোন ধ্বনি পরিবর্তন? সেটা হচ্ছে যে মধ্য স্বরাগম। মানে কিভাবে আমরা রত্নটা ভাঙ্গি, দেখেন র মানে অন্তঃস্থ আছে, হসন্ত প্লাস স্বরেও আছে। ঠিক আছে, আবার এই ত এর সাথে কি আছে? দন্তান্ন, উভয়টা কি ব্যঞ্জন ধ্বনি। এই জন্য ব্যঞ্জন ধ্বনি যদি দুইটা একসাথে যুক্ত থাকে তাহলে প্রথমটার মধ্যে কি থাকে না? স্বরবর্ণ থাকে না, স্বরবর্ণ থাকে না। এই জন্য আমরা কি লিখবো? এখানে ত দিব, ত এর পরে দন্তান্ন দিব, দন্তান্নর পরে স্বরেও দিব। দন্তান্নর পরে স্বরে কেন দিব? যেহেতু এটা শেষ বর্ণ, এই জন্য এটার সাথে আছে। আর যেহেতু দুইটা ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত, এই জন্য প্রথমটার সাথে কি থাকবে না? স্বরবর্ণ থাকবে না, দ্বিতীয়টার সাথে অবশ্যই থাকবে। তাহলে আমরা রত্নটার ভাঙলাম, এবার রতনের ভাঙবো কিভাবে? রতন দেখেন অন্তঃস্থর, অবশ্যই এর মধ্যে স্বরেও আছে। আবার ত এর মধ্যে কি আছে? ত এর মধ্যে স্বরেও আছে। ঠিক আছে, স্বরেও আছে। আবার দন্তান্নের মধ্যে কি আছে? স্বরেও আছে। তবে মনে রাখবেন প্রত্যেকটার মধ্যে হসন্ত দিতে হবে। ঠিক আছে, 1 2 3, প্রত্যেকটার মধ্যে তিনটা কি আসছে? স্বরবর্ণ আসছে। তাহলে দেখেন অন্তঃস্থর স্বরেও আছে, অন্তঃস্থর স্বরেও আছে। এখানে দন্তান্ন স্বরেও আছে, এখানে দন্তান্ন স্বরেও আছে, প্লাস এখানে ত যেটা, এখানেও ত আছে, এখানে ত আছে, কিন্তু এখানে কি নাই? স্বরেও নাই, কিন্তু তোর সাথে এখানে স্বরেও আছে। এই দুইটার সাথে এই দুইটা মিল, এই দুইটার সাথে এই দুইটা মিল, বাট এখানে ত এর পরে একটা স্বরও আসছে এখানে। এই জন্য এটা হচ্ছে যে অন্তঃস্বরাগম, মানে মধ্যখানে স্বর আসবে, মধ্যখানে স্বরবর্ণ আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনারা পড়বেন। তাহলে রত্ন থেকে রতন আমরা এতটুকু বুঝতে পারলাম। ঠিক আছে, এখানে অসংখ্য উদাহরণ আছে, যেমন শুক্রবার থেকে শুক্রবার, হ্যাঁ এটা বেশি পড়ে নেবেন। দুর্জন থেকে দুরুজন। ঠিক আছে, এইভাবে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ম থেকে ফিল্ম, সূর্য থেকে সুরুজ, জন্ম থেকে জনম, স্বপ্ন থেকে স্বপন, প্রীতি থেকে প্রীতি। ঠিক আছে, এইভাবে আপনারা এগুলো ভালো মতো পড়বেন, এখান থেকে চলে আসবে। তারপর আসে যে সত্য থেকে সত্যি, এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যে সত্য থেকে মানে অন্তঃস্বরাগম, মানে শেষে আসবে আর কি, শেষে স্বর আসবে। সত্য থেকে সত্যি এটা কোন ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে অন্তঃস্বরাগম। কেন অন্তঃস্বরাগম? দেখেন এখানে সত্য আছে, এখানেও সত্য আছে, তবে রস্বই। তো রস্বইটা যদি কোনো ব্যঞ্জন অথবা কোনো বর্ণ যদি আগে আসে, মনে করতে হবে এটা পরে, তার মানে এটা হচ্ছে কি সত্য। আমি পুরোটা ভাঙলাম না, সময় কম। আর এটা আমরা সত্য দিলাম প্লাস রস্বই, তার মানে রস্বইটা স্বর বর্ণটা শেষে আসছে বিদায়, এর নাম হচ্ছে অন্তঃস্বরাগম। আশা করি বুঝতে পারছেন। তার মানে স্বরলোপ এবং স্বরাগম এই দুইটা আমরা আলোচনা শেষ করেছি। পের হাজরিন, আসলে কঠিন না। আপনি ধরেন এই জিনিসটা আপনি পড়লেন 10 মিনিট, 10 মিনিট পড়ার পরে আপনি একটু রেস্ট নিলেন, রেস্ট নিয়ে আপনি আবার পড়তে বসেন, চাকরি আপনার হবেই। এইভাবে বেশি না, আসলে আমাদের ক্লাস অত বেশি না, শেষ হয়ে যাবে। তো আপনি যদি এই 100তে যদি আপনি 50 পান তাহলে তো এনাফ। ঠিক আছে, 100তে 50 পাইলে তো আপনি পরীক্ষা পাস। এই জন্য একটু ভালো করে পড়েন, 50 পাওয়াটা একেবারেই ইজি হবে। আমাদের এক একটা করে আমরা শেষ করব। তারপর আছে যে ব্যঞ্জন চ্যুতি, খুব গুরুত্বপূর্ণ। ব্যঞ্জন চ্যুতি মানে কি? মানে ব্যঞ্জন চ্যুতি মানে বাদ পড়ে যাওয়া, ছুটে যাওয়া, আমরা যেটাকে বলি যে ছুটে গেছে, ব্যঞ্জন ছুটে যাবে। অর্থাৎ পাশাপাশি দুটি
কি থাকবে? ব্যঞ্জন বর্ণ। সেই দুটি ব্যঞ্জন থেকে একটি কি হয়ে যাবে? বাদ পড়ে যাবে। এটা কিন্তু ব্যঞ্জন, এই জন্য নাম ব্যঞ্জন, মানে দুটি ব্যঞ্জন বর্ণ থাকবে। আবার স্বরবর্ণ পড়লে হবে না, ব্যঞ্জন বর্ণ পড়লেই সেটা ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন পড়াকে হবে। ব্যঞ্জন বর্ণ বাদ পড়লেই ব্যঞ্জন চ্যুতি হবে। তাহলে দেখেন বর দিদি, বর দিদি আমরা যদি বলি, তাহলে সেটা থেকে যদি আমরা বরদি বলি, আমরা বর দিদি বলি না, বরদি বলি। এই যে বরদি বললাম, বর দিদি থেকে বরদি, এটা কি? এটা কোন ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। কেন? এটা মনে রাখবেন, পাশাপাশি দুইটি একরকম, একটা পড়ে গেছে। তো এখন আসেন আমরা ব্যঞ্জন চ্যুতিটা যেহেতু এখন একটু পড়লাম, এখন আমরা ব্যঞ্জন বিকৃতিটি নিয়ে একটু আলোচনা করি। ব্যঞ্জন বিকৃতি মানে পরিবর্তন হয়ে যাওয়া। যেমন দেখেন কবাট, কবাট থেকে কপাট আসছে। আচ্ছা দেখেন তো, ক ট মিল আছে, কিন্তু এখানে ব একার বা, আর এখানে প একার পা। কোথায় আশ্চর্য? এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি হয়ে গেছে। এখানে আছে ব, এখানে আছে প, ব্যঞ্জন বিকৃতি হয়ে গেছে। কবাট থেকে কপাট, বয়ের জায়গায় প হয়ে গেছে, এটাকে ব্যঞ্জন বিকৃতি বলে। বিকৃতি মানে কি? বিকৃতি মানে আকৃতিটা চেঞ্জ হয়ে যাওয়া, মানে আকৃতি একটা আছে আরেকটা হয়ে যাওয়া, একটা আছে আরেকটা হয়ে যাওয়া, এটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। আর যদি দুইটা একরকম থাকে, একটা বাদ পড়ে যায়, তখন সেটাকে ব্যঞ্জন চ্যুতি বলে। তো এতটুকু যদি আপনারা মুখস্থ রাখতে না পারেন, তাহলে কিভাবে চাকরিটা পাবেন বলেন? এজন্য এগুলো ভালোভাবে পড়বেন। যেমন ব্যঞ্জন চ্যুতির অনেক উদাহরণ আছে। ঠাকুর দাদা, ঠাকুরদা, মেজ দিদি, মেজদি, আচ্ছা মেজ দাদা, মেজদা, ছোট কাকা, ছোট কা, হ্যাঁ, দাদা, দাদাকে আমরা দা বলি। পরীক্ষার মধ্যে এটা আসতে পারে যে দাদা, দাদা থেকে দা, এটা কোন ধ্বনি পরিবর্তন? এটাকে আপনি বলেন যে ব্যঞ্জন চ্যুতি। কেননা একই জাতীয় দুইটা ব্যঞ্জনের একটা পড়ে গেছে, এই জন্য এটা ব্যঞ্জন চ্যুতি। তাহলে আমরা ব্যঞ্জন চ্যুতিও বুঝলাম, তারপরে হচ্ছে যে ব্যঞ্জন বিকৃতি বুঝলাম। যেমন এখানে ধাইমা থেকে দাইমা, দেখেন ধাইমা থেকে দাইমা, তাহলে দেখেন এখানে ধ, এখানে দ, পরিবর্তন হয়ে গেছে, ব্যঞ্জন বিকৃতি। এগুলো সরাসরি এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। শাক থেকে শাক, ক পরিবর্তন হবে, তালিবাস শাক, ক শাক, শাকের পরিবর্তে কয়ের পরিবর্তে গ হয়ে যাবে শাক। লেবু থেকে নেবু, আফার পরিবর্তে আফা। ডাকঘরকে আমরা ডাকঘর বলি। দেখেন এইটা পরীক্ষায় বেশি আসতে পারে, ডাকঘর থেকে ঢাক ঘর, তার মানে ডাকঘর। ডাকঘর থেকে ডাকঘর, তাহলে কয়ের পরিবর্তে গ আসছে, এই জন্য এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এই উদাহরণগুলো আপনারা ভালোভাবে পড়াশোনা করলে এগুলো মনে থাকবে। হ্যাঁ, এগুলো আসলে যাবে না। বাকযন্ত্র থেকে বাকযন্ত্র, পরীক্ষা কিন্তু বেশি আসে, ব্যঞ্জন বিকৃতি থেকে বেশি আসে। যেমন বাকযন্ত্র, বাকযন্ত্র থেকে বাক, এই কটা কি হয়ে যাবে? কটা গো হয়ে গেছে। এরকম একটা ব্যঞ্জনের মধ্যে যদি একটা জায়গায় আরেকটা চলে আসে, সেটা বিকৃতি। আশা করি ব্যঞ্জন বিকৃতি আপনারা বুঝতে পেরেছেন। ধ্বনি বিপর্যয়, এটা হচ্ছে আরেকটা নাম। দেখুন আপনারা পিডিএফটা সাথে নিয়ে এই ক্লাসগুলো করবেন, পিডিএফটাও দেখবেন, ক্লাসগুলোও দেখবেন, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারবেন। এখানে আছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে স্থান পরিবর্তন, বিপর্যয় মানে কি? স্থান পরিবর্তন, ঠিক আছে। আর ব্যঞ্জন বিকৃতি মানে বর্ণ পরিবর্তন হওয়া, ঠিক আছে। আর যদি বলি যে ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি মানে পরে যাওয়া, মানে ব্যঞ্জন পরে যাওয়া, মানে ব্যঞ্জন বাদ পরে যাওয়া, অথবা বাদ পড়া। তাহলে তিন রকম। আমরা এখানে বুঝতে তো কষ্ট নাই। ধ্বনি বিপর্যয় মানে ধ্বনিটা স্থান পরিবর্তন হয়ে যায়। বলে স্থান পরিবর্তনটা কিভাবে হবে? স্থান পরিবর্তনটা হয় যে রিক্সা, রিক্সা থেকে রিস্কা বলি আমরা। তাহলে সেই পরিবর্তন দেখেন একেবারে স্থান পরিবর্তন হয়ে যায়। প্রথমে আছিল ক, এরপর আছিল তালিবাস্য, কিন্তু এখানে কি আসছে? তালিবাস্যর আগে চলে আসছে, কটা পরিবর্তন হয়ে শেষে চলে গেছে। এইটাকেই বলে কি? ধ্বনি বিপর্যয়। তাহলে উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো? উদাহরণগুলো আমরা বেশি করে পড়তে হবে। যেমন দেখেন এখানে যে লাভ থেকে ফাল, লাভ থেকে ফাল, দেখেন সরেয়া লাইকা লাভ, লাভ থেকে ফাল। দেখুন এখানে পরিবর্তন, স্থান পরিবর্তন মানে কি? ল ছিল আগে, এখানে ল গেছে পরে, ফ ছিল পরে, ফ হয়ে গেছে আগে, এই জন্য এটা ধ্বনি বিপর্যয়।
স্থান পরিবর্তন, ধ্বনি বিপর্যয় মানে স্থান পরিবর্তন, এভাবে মুখস্থ করবেন। ধ্বনি বিপর্যয় স্থান পরিবর্তন, ধ্বনি বিপর্যয় স্থান পরিবর্তন, বর্তন ধ্বনি বিপর্যয় স্থান পরিবর্তন, ধ্বনি বিপর্যয় স্থান পরিবর্তন, ব্যঞ্জন বিকৃতি বর্ণ পরিবর্তন, ব্যঞ্জন বিকৃতি বর্ণ পরিবর্তন, ব্যঞ্জন বিকৃতি বর্ণ পরিবর্তন, ব্যঞ্জন চ্যুতি, দুটি সমজাতীয় ব্যঞ্জন পরে যাওয়া, একটি পরে যাওয়া, পরে যাওয়া মানে একটি পরে যাওয়া। এখানে কি লিখবেন? একটি ব্যঞ্জন পরে যাওয়া, ব্যঞ্জন চ্যুতি। এই তিনটে থেকে পরীক্ষার মধ্যে আশা করি চলে আসতে পারে একটা। তো এইভাবে আপনারা এই জিনিসগুলো পড়বেন, আপনাদের কাজে দিবে ইনশাআল্লাহুল আজিজ। আরেকটা ক্লাসে আমরা অন্তর্ভুক্তি আছে, অপিনিহিতে আছে, আরেকটা ক্লাসে আমরা শেষ করে দিব। শেষ করলে কি হবে, আরেকটা ক্লাসে সামান্য আমরা ক্লাস করব। সামান্য ক্লাস করার পরে আমরা এখানে যে প্রায় অনেকগুলা 108টা যে প্রশ্ন আছে, সেই 108টা প্রশ্ন নিয়েও কিছু আলোচনা করব। তখন আমাদের সেটা আরও ব্রেনের মধ্যে গেঁথে যাবে ইনশাল্লাহ। আপনারা এইভাবে পড়াশোনা চালিয়ে যান।